18 বছরের তরুণীর সাথে 75 বছর বয়সী বৃদ্ধা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গোপন ভিডিও ফাঁসের পর আজ জামায়াত থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। এর আগেও একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে জামায়াতের এমপিরা। এর মধ্যে অন্যতম নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণকে ঘিরে একটি ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনুদান প্রাপ্তদের তালিকায় তার মেয়ের নাম রয়েছে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। দলটির আরেক এমপি বাজেট অধিবেশনে গত 17 জুন সংসদে দেয়া বক্তৃতায় এমপিদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও জানালার পর্দা চেয়ে হাসির পাত্রে পরিণত হন। গণমাধ্যমের তথ্য বলছে বিতর্কিত কর্মকাণ্ডে এগিয়ে জামায়াতের এমপিরা। তথ্য মতে সরকারের 5 মাসে অন্তত জামায়াতের 5 জন এমপি বিতর্কিত হয়েছেন। বিতর্কিত কর্মকাণ্ডের তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন সরকার দলীয় এমপিরাও। এর মধ্যে আছেন ময়মনসিংহ 11 আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অন্যদিকে এখন পর্যন্ত এনসিপির কোনো এমপির বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত কোনো অভিযোগ গণমাধ্যমের শিরোনাম না হলেও বিভিন্ন সময়ে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ চাঁদাবাজির মতো বিতর্কিত কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। আর এমন কর্মকাণ্ডের মধ্যেই চলছে বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক গতিপথ। ফুলের মতো চরিত্র স্লোগান দিয়ে সংসদে আসা এমপিদের নৈতিক স্খলনের বিপরীতে জবাবদিহিতা কতটা আছে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এমপি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে দিয়ে শুরু করি। ধরা পড়ার আগে সবাই সাধু, মানে এরকম একটা প্রশ্ন নিয়ে আসলে আজকে আমরা শিরোনামটি নির্ধারণ করেছি। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টাতে আসলে আপনারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনগণের কাছে গিয়ে প্রচারণা চালান, সেই সময়টাতে প্রতিটি সংসদ সদস্যকে দেখলে মনে হবে তারা মানে একেবারে সদ্য নবজাত একজন শিশুর মতো পবিত্র। কিন্তু এরপরে তাদের যে কর্মকাণ্ডগুলো হয়, আমি সবাইকে বলছি না, কয়েকজনের কথাই বলছি, কর্মকাণ্ডগুলো আসলে রাজনীতিকে, পুরো বাংলাদেশকে এবং বাংলাদেশের যারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের এই কর্মকাণ্ডগুলোই যথেষ্ট বলে কি আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, সংসদ সদস্যরা যেহেতু পাবলিক ফিগার, ওই কারণে সাধারণত মানুষের চোখ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উপর থাকে। মন্ত্রী, এমপি যারা আসেন, নেতৃত্ব দেন, জনগণের সেবা করবার চেষ্টা করেন, কিন্তু দিন শেষে দেখা যায় দোষে গুণে মানুষ। যেই কথাটা আপনি বলেছেন, অসম্ভব আলোচিত সমালোচিত যেই বিষয়টা সামনে এসেছে জামাতের একজন এমপি সাহেবের বেলায়, এটা খুবই একটা বিব্রতকর, খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বলবো। এখন তারা বলছে যে কোনো ব্যক্তি, জামাতের একজন বলেছেন, কোনো ব্যক্তি যদি সংগঠনের গঠনতন্ত্রে বর্ণিত বিধি লঙ্ঘন করে ও নৈতিকতার সীমা ছাড়িয়ে যায়, তবে তার ভূমিকার মাধ্যমে সংগঠনের সুনাম মর্যাদা হানি হলে তো সেটা বিনষ্ট হওয়ার আশঙ্কা যদি দেখা দেয়, তাহলে দল তার সদস্যপদ বাতিল করে দিয়ে থাকে। দেখেন, এখন নৈতিক স্খলনের যেই কথাটা সামনে এসেছে, নৈতিক স্খলনটা কি কেবলমাত্র একজন এমপির বেলায় প্রযোজ্য হবে? নৈতিক স্খলনটা কি কেবলমাত্র একজন মন্ত্রীর বেলায় প্রযোজ্য হবে? নৈতিক স্খলন তো আমাদের দেশের প্রত্যেকটা জায়গায়। আমি যেমন কোর্টের মানুষ, এখন যিনি বিচারক হিসেবে বসেন একদম উচ্চ আদালত থেকে সর্বনিম্ন আদালত পর্যন্ত, সেখানে একজন বিচারকের যখন নৈতিক স্খলন দেখা দেয়, সেটা কি আপনার বিব্রতকর, অনাকাঙ্ক্ষিত নয়? আমরা তো জানি যে কে কোন চেয়ারে বসে কি করছেন। যেমন আপনার এই চেয়ারে আওয়ামী লীগের সময় যারা বসেছেন, আমি যখন এসেছি টকশোতে, তাদের মধ্যেও তো এক ধরনের স্খলন আমরা দেখেছি। কি রকম? যে উনি ওখানে বসে মনে করেন আমাকে সিঙ্গল আউট করতেন, যে আমি যেহেতু বিরোধী দলের, 3 জন আওয়ামী লীগের, একজন আমি মনে করেন বিরোধী দলের, জামাত তো আর আসতো না। তো সেই রকম একটা অবস্থায় আজকে জামাতে ইসলামের যেই গাজী নজরুল ইসলাম, ওনাকে জামাত বহিষ্কার করে আমি বলবো একটা ভালো মেসেজ তারা দিয়েছে। এটা আমি বলবো যে অতীতে আমরা দেখেছি যে নৈতিক স্খলনজনিত ঘটনা কি ঘটেনি? আওয়ামী লীগের 4টা টার্ম যদি ধরেন,
আপনি বিভিন্ন যারা সরকারি উঁচু কর্মকর্তা ছিল, নিশ্চয়ই মনে আছে আপনার, সোশ্যাল মিডিয়াতে নাম বললাম না, সেখানেও তো একটা প্রশ্ন না থাকে, মানে আর না তারা করেছে আমাদের বলে যে বেলায় এখনকার সময়ে আমি যারা জাস্টিফাই নির্বাচিত করছি হচ্ছেন না, তারা আই এম করবে, নট, সেই সুযোগও নাই। নো আই এম নট জাস্টিফাইং এনিথিং, আমি জাস্টিফাই করছি না, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আপনাকে যে ওই রকম হয় কি, আওয়ামী লীগের অনেকের বেলায়ও যখন বিভিন্ন ভিডিও বিভিন্ন জিনিস লিক হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগে যারা এই ধরনের পদবিতে থাকে সেখানে তো আপনার এই ধরনের ঘটনা ঘটেছে। কাজেই নৈতিক স্খলনজনিত কোনো বিষয়ে যে এখন এই ভদ্রলোক যিনি গেছেন, এখন সংসদের একটা ইনকোয়ারি কমিটি, সংসদের সেই কমিটির মাধ্যমে যদি প্রমাণিত হয় ওনার নৈতিক স্খলন, তাহলে কিন্তু ওনার এখন যে সংসদ সদস্য পদটা আছেন, যদিও একটা তদন্তের ব্যাপার আছে, তদন্ত লাগবে, সেটাও কিন্তু আপনার জি আরেকটু আপনার কাছে আমি যুক্ত করি, মানে আপনি নিজেও একজন সংসদ সদস্য, সেই সাথে আপনি একজন আইনেরও মানুষ, মানে এই যে আপনি নৈতিক স্খলনের কথা বলছেন, সেটা আসলে শুধুই নারী কেন্দ্রিক স্খলন হলে যে এই শাস্তিটা এটা আমি হবে, বলছি না, সেই জায়গাটি থেকে তো বেরিয়ে আসা দরকার, মানে অবশ্যই যেই বেরিয়ে আসা মানুষটি দরকার। জনগণের ভোটে পাবলিকের টাকায় জি। রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন, তার যে কোনো দুর্নীতি, যে কোনো যে ধরনের কোনো স্খলন, যে কোনো নিশ্চয়ই, দুর্নীতি, সেই জবাবদিহিতাটুকু কি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পেরেছি? অনেকটাই এই 5 মাসের সরকার, এখন যেই 5 মাসের সরকারটা আছে, 4টা টার্ম পরে, দীর্ঘদিন পরে সত্যিকার অর্থে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে এখানে সরকার দলীয় যারা আছেন এবং অন্যান্য দলেরও যারা আছেন, একটা পরিবর্তনের হাওয়া কিন্তু বইছে। এখন সেটা কি ঝড়ো হাওয়া? হয়তো না, কিন্তু একটা হাওয়া সেটা কিন্তু আছে। এখন দেখেন এনার বেলায় দলের নিয়ম কানুন উনি যেহেতু ভঙ্গ করেছেন, সেই দল জামাতে ইসলাম তারা মনে করছে, সেই কারণে ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সাধারণত আপনি জানেন যে সংসদ সদস্য পদ কখন হারাই আমাদের কেউ, যে দলের বিপক্ষে সংসদে আমরা যদি কেউ ভোট দিই অথবা পদত্যাগ করি, অথবা আমাদের নৈতিক স্খলনজনিত অপরাধে কিন্তু ফৌজদারি বিচার হতে হবে, ফৌজদারি বিচারে দোষী সাব্যস্ত হয়, আমরা কেউ যদি সংসদ সদস্য 2 বছরের বেশি তার কারাদণ্ড হয়, তবে তিনি আর থাকতে পারবেন না ওই পদে। তবে একটা আপনার অস্পষ্টতা আছে যে সব অপরাধের জন্য কি এটা হবে না, শুধু নৈতিক স্খলনজনিত অপরাধে হবে। এখন নৈতিক স্খলন এটা যে অপরাধ, আর কোনটা নৈতিক স্খলনজনিত অপরাধ না, সেটা কি কোনো স্পষ্ট সংজ্ঞা আমাদের আছে? এই জায়গাটিতে আসবো আমি আপনার কাছে। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে আসি। এনসিপি সবচাইতে নতুন রাজনৈতিক দল এবং পুরো রাজনৈতিক দলটিতে আমরা যাদেরকে দেখি তারা প্রায় সবাই তরুণ। এই যে তরুণদের রাজনৈতিক দল, তাদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল। তারা যা বলেছেন একটা সময় পর্যন্ত বাংলাদেশের মানুষ ভেবেছেন সবটাই সত্যি, এবং সত্যিকার অর্থেই আসলে নির্বাচনের আগ পর্যন্ত আপনাদের উপরে মানুষ যথেষ্ট প্রত্যাশা ছিল, আস্থা ছিল। সেই আস্থাও আসলে কমতে শুরু করলো কিনা বেশ কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে। বেশ কয়েকটি খবর কিন্তু ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে। বেশ কয়েকজন নেতা নেত্রীর বিরুদ্ধে আপনাদেরকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ আছে, 8 মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে উধাও হয়ে যাওয়া এনসিপির শীর্ষ 5 নেতা, এরকম নানান রকমের অভিযোগ আপনাদের বিরুদ্ধেও আছে। আপনাকে ধন্যবাদ, আমার সহলোচকদেরকে ধন্যবাদ। মূল জায়গাটা হলো আপনি যেটা বলেছেন, আমি ফাহিমাপুর কথার সূত্র ধরে বলতে চাই, সমাজ তো অপরাধে পরিপূর্ণ হয়ে আছে। আপনি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নৈতিক স্খলন, নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড, চুরি, ডাকাতি, বাটপাড়ি, রাহাজানি সব কিছুই চলছে। রাজনীতিবিদ কিংবা আপনার অন্যান্য প্রফেশনাল লোকজনও কিন্তু সাধারণত এর বাইরে থাকতে পারে না। সেই ক্ষেত্রে একটা কমন একটা পারসেপশন হলো সবারই কম বেশ অপরাধ কোনো না কোনো ফর্মে থাকতে পারে। সবার বলতে আমি সরলীকরণ করছি না। তো সেই জায়গা থেকে এটা স্বাভাবিক, প্রথমত এই অপরাধ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থেকে রাজনীতিবিদরাও কোনো এই ধরনের কোনো অপরাধ করলে সেটা কি স্বাভাবিক বলার সুযোগ আছে? শেষ করে নিই তো আমি বলছি যে সমাজে মানুষ হিসেবে এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকতে পারে। তবে রাজনীতিবিদ যেহেতু জনপ্রতিনিধি, জনগণের কাছে যান এবং নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করেন, জনগণের কাছে প্রতিশ্রুতি দেন, কিছু ক্ষেত্রে জনগণের চেয়ে মরাল হাই স্ট্যান্ডার্ড বেশি বজায় রাখবেন বলে মানুষের কাছে গিয়ে তার নেতৃত্ব গ্রহণ করেন। সেক্ষেত্রে রাজনীতিবিদদের আপনার এখানে দায়িত্ব বেশি, এটা আমাদের মানতেই হবে। দ্বিতীয়ত হলো যে আজকের যেই জামাত ইসলামের একজন এমপির ব্যাপারে ইস্যুটা আসছে, এবং জামাত ইসলামও
খুব আপনার মনে হচ্ছে তড়িঘড়ি করেই, ঘটনাটা খুব সম্ভবত গতকাল এসেছে পাবলিকলি, 24 ঘন্টার ভিতরে আপনার বহিষ্কার করে ফেলেছে। তো সেই জায়গাটা আমি আসলে মানে দলীয় প্রসিডিউর মেনটেন করা হয়েছে কিনা, শোকজ করা হয়েছে, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়েছে কিনা, সেই কনসার্নটাও আমি রাখবো। কারণ অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় আপনার কোনো প্রতিষ্ঠান নিজেকে আপনার কমিটেড প্রমাণ করার জন্য খুব তড়িঘড়ি করে নীতিনৈতিকতার বাইরে গিয়েও কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এটা আমি মনে করি যে সিদ্ধান্তটা আমি ইতিবাচকভাবে নেই, বাট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা নিয়ে আমার আসলে জানা বোঝা হয় নাই এখনও। এটা নিয়ে আমাদের কনসার্ন আছে আসলে কীভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কিনা, নিরপেক্ষ তদন্ত হয়েছে কিনা। 24 ঘন্টার মধ্যে এতগুলো তদন্ত হওয়ার কথাও না। দ্বিতীয়ত হলো যে জামাতে ইসলামের ইস্যুতে কথা বলার জন্য জামাতে ইসলামের কেউ নাই, আপনারা তাদের দুর্ভাগ্যজনক ঐক্য জোটে আছেন। জোটে আছি মানে এখন মানে বিষয়টা হলো যে তার মানে যে ওই ইস্যুকে আমাকে ফেস করতে হবে সেই জায়গা শুধু ক্ষমতার সময় সাথে থাকবেন। ক্ষমতার সময় কেন সাথে আছি আমরা তো ইলেকট্রাল অ্যালায়েন্স করেছি। আমরা 270 আসন নির্বাচন না করে 30 আসনে নির্বাচন করেছি। ক্ষমতায় আমরা কেন সাথে আছি বলে মনে করছেন? এটা হলো একটা আপনার এখানে যে যদি আমি বলি যে বিতর্কের জন্য যে পয়েন্টটা এখানে আমি নিজেকে মনে হচ্ছে যে আমি জামাতের যে জিনিসটা করে জামাতের না থাকার কারণে আপনি এনসিপি আপনাকে জামাতের প্রশ্ন করি নাই, আমি এনসিপির নেতা কর্মীদের যে ঘটনাগুলো আছে সেইগুলো নিয়ে প্রশ্ন করেছি। আমি সময়ের মধ্যে আসতেছি, তারপর আসতেছে এখন এনসিপি। কারণ এনসিপির যেই 8 মাসের ভাড়া না দিয়ে উধাও হয়ে গিয়েছে, এটার সাথে যে এনসিপির নেতাদের খবর আসছে, এর মধ্যে আমাদের ঢাকা মহানগরে একজন সদস্য সচিবের নাম আসছে, তাকে স্থগিত করা হয়েছে। এর বাইরে যাদেরকে এনসিপির নেতা বলে পরিচয় দেওয়া হয়েছে, আমরা এখন জানতে পেরেছি তারা এনসিপির নেতা, তারা কোনো ইউনিটের কোনো পদবিতে নাই। দ্বিতীয়ত হলো আপনি যে যৌন হয়রানির কথা বলেছেন, আপনি কিন্তু স্পষ্ট করেন না। আমার জানা মতে আপনার সম্প্রতি এই ধরনের যৌন হয়রানির কোনো অভিযোগ ঘটেনি। একটা অভিযোগ আসছিল চিটাগংয়ে, পরে দেখা গেল যে এখানে যারা অভিযোগকারী তাদেরকেই এখান থেকে আপনার ইস্তফা দিতে হয়েছে, কারণ অভিযোগটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তদন্ত প্রমাণিত হয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই ধরনের কোনো ঘটনার মিনিমাম সেখানে আপনার সম্ভাবনাও ছিল না। এর বাইরে কিন্তু আমরা আপনি নেতাকর্মীদের যেটা বলছেন, আমি আমার জানা মতে কোনো তথ্য নেই ধরেন, থাকলে আপনি বলতে পারেন। যেহেতু নাই ধরেন, তারপর আমি বলছি না যে এনসিপির কেউ থাকতে পারবে না। এনসিপিরও মানুষের মধ্যে যে রাজনীতি করতে আসছে তাদের মধ্যেও আপনার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মূল জায়গাটা হলো যে আজকে আমরা যে অবস্থায় আসছি, আপনারা যেটা বলছেন যে ধরা পড়ার আগে সবাই সাধু, আমি বলবো যে মিনিমাম যে কমিটমেন্ট নিয়ে তরুণরা রাজনীতি করতে এসেছে সেই কমিটমেন্টের জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। এবং যেটা বলছেন যে আমি অ্যালায়েন্স হওয়ার কারণেই যে আমাকে তাকে ডিফেন্ড করতে হবে, তার সিদ্ধান্ত অথবা তার জন্য আমাকে কথা বলতে হবে, সেটাকে আমি মনে করছি না। আমি মনে করছি একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে সিদ্ধান্ত সাধুবাদ জানাচ্ছি, বাট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে হবে এবং আপনার অতি সাধু সাজার জন্য কোনো সংগঠনকেই আপনার ব্যক্তির উপর চড়াও হওয়ার কোনো সুযোগ নেই। মাসুদ কামাল, ব্যক্তির উপর চড়াও হওয়ার সুযোগ নাই, কিন্তু সেই ব্যক্তিটি যদি আসলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হন, তাকে ঘিরে তো আসলে নানান রকমের আলোচনা সমালোচনা চলবে, সেটি স্বাভাবিক। এবং যেটি দিয়ে আসলে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হন যিনি, তিনি সমাজকে, রাষ্ট্রকে নতুন করে গড়ার এক ধরনের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে থাকেন। তাদেরকে ঘিরে যখন আসলে নানান রকমের নেতিবাচক প্রভাব পড়ে কিনা সেই জায়গাটিতে, এবং শুধু নারী কেন্দ্রিক যে ঘটনা সেটি তো নয়, দুর্নীতি আছে সেখানে, চুরি ডাকাতি কিংবা আসলে নিজেদের ক্ষমতাকে ব্যবহার করে নানান রকমের অপব্যবহার করার যে সুযোগ আছে, সেই সবকিছু মিলিয়ে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? শুনুন, বিষয়গুলো হলো কি যে দায়িত্ব তো সবারই আছে, সবারই কিন্তু সব জায়গায় একটা দায়িত্ব আছে। এখানে কি হয়, উনি তো একটা পাবলিক ফিগার হয়ে গেছেন। এই ধরনের আকাম কুকাম যে আর কেউ করে না তা না, আমাদের দেশে অনেক লোক করে, হাতে টাকা পয়সা হইলেই করে। টাকার একটা গরম আছে না, ওই গরম অনেক কিছু করে তারা। এরকম বহু লোক আছে, আমরা চিনি, জানি, অনেকেই জানে, সমাজে সবাই জানে, আলোচনা হয় আজকাল সোশ্যাল মিডিয়া, সেখানে ওইগুলি দেখি আমরা। কিন্তু যখন নাকি একজন লোক পাবলিক ফিগার হয়ে যায় তখন এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ পাবলিক ফিগার জিনিসটা কি, যখন একটা সিনেমার নায়ক মনে করেন, তো তাকে তো অনেক অনুসরণ করে। একজন ফুটবল খেলোয়াড় ভালো, তাকে ওরকম অনুসরণ করে, বাচ্চারা বলে আমি ওরকম হব। আবার অনেক পলিটিক্যাল লিডার আছে, তাদেরকে লোক অনুসরণ করে। আমার ছেলে যেমন, ছোটো ছেলে, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, সে এনসিপির একজন লিডারকে অনুসরণ করে, তার কাছে তাকে খুব প্রিয় মনে হয় এবং আমাকে সে বারবার রিকোয়েস্ট করে, বাবা ওনার সঙ্গে আমার একবার দেখা করাই দিবা। এখন বাচ্চা তো অনুসরণ করে, তাকে তার ভাল লাগে, তার বোল্ডনেস ভাল লাগে। তো এরকম কিন্তু অনেকেই আছে। তো এই লোকগুলিকে না, যখন তারা পাবলিক ফিগার হয়ে যায়, তাদের নিজের থেকে সতর্ক হইতে হয় যে আমাকে তো লোক অনুসরণ, এই লোকটা এমপি, ওই এলাকার লোকজন তাকে অনুসরণ করে না, তাকে নেতা মনে করে।
আপনি ভাবেন তো একটা জিনিস, জামাতের অনেক নেতার সঙ্গে কিন্তু আমরা টকশো করি। আপনি দেখবেন আজকে আমার তো মনে হয় জামাতের লিডার গতকাল কোথাও যায় নেই, আজকে হয়তো আসতে চাইবে না। কারণ কি ওদের তো মাথাটা হেট হয়ে গেছে একটা লোকের জন্য। কিন্তু একটা লোকের দুষ্ট কর্মের জন্য পুরা দেশে তার দলকে সে কিন্তু তারা যত ব্যবস্থা নেই, তারা যে ব্যবস্থা নিছে আমি খুবই মানে এই দলের উপরে হ্যাপি। যেটা আলাউদ্দিন বলেন ওটাও আমি ওর সঙ্গে আমি একমত, যে আপাতত স্থগিত করে পরে আপনার ইনকোয়ারি করে সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি যখন 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিয়ে দেন, তখন হয় আপনার কাছে অকাট্য প্রমাণ আছে, সেটা কি তাহলে আমি বুঝি না এত দ্রুত কেমনে হয় অকাট্য প্রমাণ। তারপরেও ঠিক আছে দিয়েছেন, আমি হ্যাপি মানে কি দলের স্বার্থেটাকে আপনি বলে দিয়ে দিয়েছেন, এটা আমি মনে করি খুব ভালো করছেন। কারণ এই দলটা তো আরও অনেক দূর যেতে চায়। আমি নিজে জামাতকে এই জন্য প্রশংসা করি, জামাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি জামাতের এই উদাহরণ অন্য অন্য দলগুলি অনুসরণ করবে। আমাদের এখানে কিন্তু উদাহরণ নাই, আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে আমাদের দেশে কোনো এমপিকে তার দল নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করছে, ইতিহাস নাই। আমার কাছে মনে আছে আওয়ামী লীগের একজন এমপি, ময়মনসিংহের এমপি, আমার এলাকা ময়মনসিংহ, খুব সম্ভবত গরুপুরের একজন এমপি, তার একটা ভিডিও ছড়িয়েছিল, এর চেয়েও ভয়ঙ্কর ভিডিও সেটা দেখার পরও তার বিরুদ্ধে দল কোনো অ্যাকশনই নেয় নাই। এবং এই অ্যাকশন না নিলে কী হয় জানেন, মানুষ মনে করে এই দলটা বোধহয় এরকম, এই দলটাই বোধহয় এরকম, হয়তো তারা ওরকমই ছিল। তো এখন এখানে জামাত যেটা দ্রুত, জামাতের তো একটা স্লোগান আছে, তারা সৎ লোকের শাসনের কথা বলে তো তারা যে সৎ লোকের শাসন চায় আসলে। এবং দেখেন গত নির্বাচন আগে জামাত কিন্তু একটা স্লোগান ছিল ইলেকশন আগে, সেটা কি বলছিল যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, এবার জামাতকে দেখেন। এটা তারা কেন বলছিল? তাদের সে আত্মবিশ্বাসটা ছিল যে আমরা খুব ভালো। এখন হয় কি, মনে করেন একসময় 2001 সালে যে আপনার জোটের সরকার ছিল, সেখানে কিন্তু জামাতের 2জন এমপি ছিল বিএনপির সঙ্গে, এই 2জন মন্ত্রী ছিল। সেই 2 মন্ত্রীর বিরুদ্ধে 111-এর সময় যে মামলাগুলি হয়েছে বিভিন্ন সময়, এই 2 এমপির বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতি মামলা হয় নাই। এটা কিন্তু জামাত বেশ ফলো করে বলে, দেখেন আমাদের 2জন এমপি ছিল, তার কোনো দুর্নীতি নাই। এখন হয় কি 2জন লোকের ক্ষেত্রে না এটা বলা যায়, আবার তার 2জন ছিল দলের একদম শীর্ষ পর্যায়ের, একজন আমির, আরেকজন হলো কি আপনার সেক্রেটারি জেনারেল। তো 2জনের পরে বলা যায়, যখন সেটা 70 জন হয়ে যায় তখন এই ঝামেলাটা হয়। মানে এই প্রশ্নটা তাহলে করা যায় যে দলগুলোর সাংগঠনিক বিস্তার যেহেতু আগের তুলনায় অনেক বড় হচ্ছে, তৃণমূল পর্যায়ে পর্যন্ত সব নেতা কর্মীদেরকে তার মানে নিয়ন্ত্রণ করাটাও দলগুলোর জন্য কঠিন হয়ে পড়ছে কিনা, একটু কঠিন তো হচ্ছে। এই জায়গাটিতে আমি ফিরবো, একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। আলাউদ্দিন মোহাম্মদ, মানে সবাইকেই আমরা দেখি নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সবাই একভাবে কথা বলে, নির্বাচনের পরে গিয়ে অনেককেই আমরা সেই জায়গাটি থেকে পরিবর্তন হতে দেখি। আপনাদের উপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল, তেমনি আসিফ এবং আরেকজন আপনাদের যিনি নেতা অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ, তাদের 2জন আসলে আমরা একসময় পোস্টার বয় বলি তাদেরকে, এখনো পর্যন্ত তারা পোস্টার বয়। তাদের নানান রকম দুর্নীতি সামনে আসছে। জেলা পরিষদ থেকে আসিফ 15, হাসনাতের 10 কোটি টাকা বরাদ্দ নিয়ে কী ঘটেছে সেটি নিশ্চয়ই আপনি জানেন, সেটি নিয়ে নানান রকমের আলোচনাও শুরু হয়েছে। এর আগেও তাদের এই ধরনের আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে? প্রথমত আপনি যেটা বলছেন আমার কাছে হাসি পাচ্ছে, কারণ জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়েছে তার নির্বাচনী এলাকার জন্য, এটা কি অন্যায় হয়েছে? এই বিষয়টা কিন্তু সুরাহা হয়ে গিয়েছে। জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়েছে, হ্যাঁ হয়তো বা একটু বেশি বরাদ্দ নিয়েছে, কিন্তু এটা তো দুর্নীতি না। অস্বাভাবিক বলছেন খোদ জেলা বর্তমান প্রশাসক? অস্বাভাবিক হতে পারে, কারণ বিষয়টা হলো যে আপনি গত 15-17 বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার উন্নয়নটা কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেটেড ছিল। আপনার 5 আগস্টের পর যেটা হয়েছে, অনেকগুলো জায়গায় বিশেষত আপনি কুমিল্লা এবং চাঁদপুর, নোয়াখালী বেল্টে কিন্তু একটা বড় বন্যা হয়েছে। বন্যার পর যে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার নিজের উপজেলার 76% রাস্তাঘাট আপনার এখানে এখন পর্যন্ত আপনার ওই রেড ক্যাটাগরিতে আছে, মানে অতিমাত্রায় ভঙ্গুর। কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে একটা প্রজেক্টের মাধ্যমে কাজ শুরু হয়েছে। তো সবগুলো বরাদ্দই আপনি যেটা বলছেন বরাদ্দ, হ্যাঁ এখানে আপনি করাপশনের সাথে তো বরাদ্দ মেলাতে পারবেন না, বরাদ্দের সাথে বলতে পারেন যে এটা কি সঠিক, এটা সঠিক কিনা। বাংলাদেশের যে রাজনৈতিক কালচারে আপনি যখন অস্বাভাবিক বরাদ্দ হলেও সেটাকে সঠিক বলতে হবে না, একটা বিষয় এটা কি দুর্নীতি বলতে পারেন কিনা? অস্বাভাবিক বলছেন না, এটা কি জেলা প্রশাসক যেটা বলেছেন এটার উত্তর ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন।
মূল জায়গাটা হলো তিনি যদি তার এলাকার জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ নিতে পারেন এবং উনি কন্ট্রাক্টরের সাথে যুক্ত না, কাজের সাথে যুক্ত না, এবং কাজটা আপনার সরকারি আপনার যেই প্রতিষ্ঠান আছে এলজিইডি তাদের মাধ্যমে কাজটা হলো ধরেন, তাহলে আপনার এই ব্যক্তিকে আপনি কীভাবে দায়ী করবেন? আপনি ব্যক্তি তো ওই এলাকায় তো সেলিব্রেটেড, ওই এলাকায় তো সবাই হ্যাপি যে আমার নেতা বরাদ্দ নিয়ে এসেছে। যেমন আমি ব্যক্তিগতভাবে এই পুরো ইন্টারিমের সময় আমি যেখানে নির্বাচন করতে চাই কুমিল্লা 5, সেখানে আমি 1 পয়সা আপনি কোনো বরাদ্দ নিয়ে যাইনি, মানে আলাদাভাবে বিশেষ বরাদ্দ নিয়ে যাইনি। তো সবাই তো আমাকে বলে কি করলেন আপনারা, মানে আপনি বুঝতে হবে যে গ্রামে গঞ্জে তৃণমূলে এই বরাদ্দের সংসদের পুরো রাজনীতিতে টাকাটা তারা আসলে নিজের এলাকায় উন্নতির জন্য ব্যয় করবেন, সেই জবাবদিহিতাটুকু কি আমরা নিশ্চিত করতে না, এটা কি উনি জিনিসটা বুঝেন? বরাদ্দ আপনি অ্যাপ্লিকেশন করেছেন, জেলা পরিষদ বরাদ্দ দিয়েছে, বরাদ্দ কি হাসরাত আব্দুল্লাহকে দিয়েছে? বরাদ্দ দিয়েছে সে সংশ্লিষ্ট উপজেলাকে, সংশ্লিষ্ট উপজেলার যে আপনার তত্ত্বাবধায়ক আছেন, প্রকৌশলী আছেন, তারা এটা বাস্তবায়ন করছেন। হাসনাত আব্দুল্লাহ হয়তো বা কিছু কিছু ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের নাম লিস্ট করে আবেদন দিয়েছেন, এটাই তো আপনার। আপনি যদি স্থানীয় রাজনীতির ডাইনামিক্সটা বোঝার চেষ্টা করেন, আপনি যেটা করাপশন বলছেন, এটা করাপশনের সাথে যুক্ত না। করাপশনটা হলো যদি উনি নিজেই ঠিকাদার হন, যেটা আপনার শাহ আলমের ক্ষেত্রে ঘটেছে, যদি উনি নিজেই আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো ঘটনা ঘটে, সেটা করতে। হাসনাত আব্দুল্লাহ কি তখন কোনো সরকারি পজিশন ছিল? উনি একজন ছাত্রনেতা ছিলেন, এবং ওই সময় আপনি বলতে পারেন যে পরাক্রমশালী ছাত্রনেতা ছিলেন, হ্যাঁ ছিলেন বলে ওনার এলাকায় গিয়েছে, বাট বাকি এলাকায় যাদের সক্ষমতা ছিল তারা তো নিয়েছে। মূল জায়গাটা হলো যে রাষ্ট্রের সম্পদ তার জনগণের কাছে গিয়েছে, জনগণের সম্পদ জনগণের কাছে গিয়েছে, যাদের জনপ্রতিনিধি শক্তিশালী তারা ফাইট করে নিতে পেরেছে। এটা বাংলাদেশের রাজনীতিতে এইভাবেই চলে আসছে। এখন আপনি যদি বলেন ধরেন এই যে সংসদে ব্রিজের কথা আসছে, রাস্তার কথা আসছে, কালভার্টের কথা আসছে, আপনি কালকে থেকে, আমি তো ব্যক্তিগতভাবে বলেন না যে সংসদে এইসব কথা বলা উচিত, কিন্তু এটা তো হচ্ছে। কারণ যেই এলাকার মানুষ ভোট দিচ্ছে, সে ভোট দেওয়ার আগে প্রতিশ্রুতি দিতে হয় যে আমার এটা ঠিক করতে পারবে কিনা। কারণ বাস্তবায়ন হয় না, বাস্তবায়নে তার কাজ কি? তার কাজ হলো সংসদ উত্থাপন করা, তার কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদবির করা, গিয়ে যে আমার এটা লাগবে, ডিউ লেটার দেওয়া, সেখানে জনগণের পক্ষ থেকে আবেদনপত্র নিয়ে যাওয়া। আপনি কালচার না ভেঙে ব্যক্তিকে সিঙ্গেল আউট করে তো আপনি আপনার ব্যক্তির এই যে এখানে লেজিটিমেসি অথবা রাজনৈতিক বৈধতা, এই জায়গাটা আপনি আপনার কি বলতে পারেন, এটাকে আপনি নস্যাৎ করতে পারবেন না। মাসুদ কামাল, এই যে বলছিলাম যে যেটি বললেন আর কি আলাউদ্দিন মোহাম্মদ, মানে একজন জনপ্রতিনিধি তিনি যে বরাদ্দটি নেন সেটি তার নিজের এলাকার উন্নয়নের জন্য, এই কথা আমরা দীর্ঘদিন ধরে শুনেছি। এমনকি বিগত সময় ফ্যাসিস্ট সরকারের আমলেও শুনেছি, সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার পিয়নকেও আমরা 400 কোটি টাকার মালিক হতে দেখেছি। মানে এখন আসলে সেই জায়গাটি থেকে আপনি কোনো পরিবর্তন দেখছেন? বিএনপির নেতাকর্মীরা যারা এখন ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ আসছে। না, আপনি আলাউদ্দিন যে কথা বললেন এটা কিন্তু আপনি একদম ওরাই দিতে পারবেন না। সেটা হলো গিয়ে যে এগুলি মনে করেন প্রত্যেকটা এলাকায় কিন্তু বলে এরকম যে আমাদের এলাকায় বলে আমাদের এখানে কোনো মন্ত্রী নাই, এখানে কোনো কাজ হয় না। এটা কিন্তু একটা কমন কথা। মন্ত্রী থাকলে পরে সে একটা কাজ আনতে পারে, এলাকায় উন্নতি করতে পারে, এবং জনগণ কিন্তু এটা দেখে। এমপিদের এটা হওয়া উচিত না। আমাদের এখানে স্থানীয় সরকার স্ট্রং না বলে এই ঘটনাগুলি ঘটে, এমপিকে আনতে হয়। স্থানীয় সরকার যদি স্ট্রং হতো তাহলে তো আর এগুলি আর এদের উন্নয়নের কাজ এমপি যে থাকার কথা না। আমি তো থিওরিটিক্যালি মনে করি এমপিরা উন্নয়ন কর্মকাণ্ড অংশই নেবে না, তারা আইন প্রণয়ন করবে, তারা উন্নয়ন কর্মকাণ্ড ওটা করবে স্থানীয় সরকার। কিন্তু যেটা হয় না কেন? যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, অত ছোটো ধন দেওয়ার দরকার নেই। এইবার এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর বগুড়া সিটি কর্পোরেশন হয়ে গেছে না? যদি বিএনপি সরকার ক্ষমতা না আসতো বগুড়া সিটি কর্পোরেশন হইতো? বলেন আপনি। তাহলে বগুড়া সিটি কর্পোরেশন হবে কি হবে না, এটা বগুড়ার ভৌগোলিক অবস্থা অথবা বগুড়ার আশেপাশের ব্যবসায়িক বাণিজ্য অবস্থা এর উপরে কিন্তু নির্ভর করে না। নির্ভর করে যে বগুড়ার এমপিকে বগুড়ার থেকে মিনিস্টার হয়েছে কি না এটার উপর নির্ভর করে। স্থানীয় সরকার মন্ত্রী শাহ আলম সাহেব প্রতিমন্ত্রী বগুড়ার লোক, প্রধানমন্ত্রী বগুড়ার লোক হয়েছে। এখন যে জিনিসটা আগে যে শেখ হাসিনা বলতো যে সব উন্নয়ন খেলে ওখানে হয়, উনি বলতে কেন? উনি উল্টা যুক্তি দিত, গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না? এখন আপনি জিজ্ঞাসা করেন এরাও বলবে বগুড়া এত বছর বঞ্চিত ছিল, এটা এবার হচ্ছে উন্নতি। কিন্তু এই আলোচনার দরকার নাই। বগুড়া তো এটা ডিজার্ভ করে না, হয় নাই। এখন বাংলাদেশে এটা হয় রে ভাই। স্থানীয় সরকার মন্ত্রী যে এলাকার থাকেন ওই এলাকার উন্নতি বেশি হবে, এটাই নিয়ম। এইবার তো দেখা গেছে এবার আপনার যেমন এই শাহ আলম সাহেব সবচেয়ে বেশি অনুদান পাইছে স্থানীয় সরকার উন্নয়নের তার এলাকাটা, তার যে উপজেলা ওখানে পাইছে। এখন কোশ্চেনটা হলো কিছু না, এইটা নৈতিকভাবে ঠিক না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটাই ঘটে আসছে। এখন এটা যদি আপনি চেঞ্জ করতে চান, ইট টেক্স টাইম, সময় লাগবে, চেঞ্জ করা উচিত। আমি মনে করি যখন একজন কেউ স্থানীয় সরকার মন্ত্রী হন উনি সারা দেশের জন্যই হন। যদি কেউ মানে আপনার স্বাস্থ্য মন্ত্রী হন উনি সারা দেশের মন্ত্রী হন, প্রধানমন্ত্রীও সারা দেশেরই জন্যই হন। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী পাই নাই যিনি সারা দেশের জন্য হয়েছেন।
এরশাদ যখন ক্ষমতা ছিল রংপুরের রাস্তাঘাট উন্নয়ন হয়েছে রে ভাই, এটা তো বলে এটা অস্বীকার করতে পারবেন না, এটা হয়েছে। এই প্রশ্নে এটা করি হওয়া উচিত আপনাকে না। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মনি, মানে যিনি আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হন তিনি সকলের জন্য হবেন, যিনি মন্ত্রী হবেন তিনি সবার মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হলে সবার প্রতিমন্ত্রী হবেন। আপনাদের বিভিন্ন সময় আমরা দেখলাম ময়মনসিংহ 11 আসনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি 2 বছর আগেও চাঁদাবাজির এক কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল। এরপরে যদিও আবার তিনি সংসদ সদস্য নির্বাচন করেছেন, সরকারের ঠিকাদারে তারেক রহমানের প্রতিমন্ত্রী কিনা সেটি নিয়ে একটা বড় প্রশ্ন এসেছে। এর আগে এখন যিনি আসলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আছেন তার সন্তানের নাম নিয়ে 3টি ইউনিয়ন স্কুলের নামকরণ করা হয়েছে, মানে নানান বিষয় নিয়ে আলোচনায় আসছে। কিন্তু দেখেন, বিএনপি তো একটা বড় দল। এখন এখানে কোনো অঞ্চলের যে রাজনীতি থাকে সেখানের যে স্থানীয় কোন্দল এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এগুলোকে কেন্দ্র করে তৈরি হয়। এটা শুধু একটা বিষয় যে একজনের কেবল রাজনৈতিক জীবন, সেই এলাকায় তার যেই রাজনৈতিক ভূমিকা, সব কিছু একটার সাথে আরেকটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে আপনার জড়িয়ে থাকে। এখন দীর্ঘদিন মনে করেন একটা জেলার শীর্ষ পদে কেউ আছেন, সে যেই হোক, এটা মীর শাহ আলম ভাই হোক কিংবা অন্য যে কেউ হোক। এখন উনি যেমন সাধারণ সম্পাদক কিংবা সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, এখন এর বাইরেও কেন্দ্রীয় কৃষক দলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে উনি ছিলেন। এখন বগুড়া বিএনপির রাজনৈতিক একটা শক্ত এলাকা, সেটা সত্যি। সেটা বলা হলেও একটা দীর্ঘদিন দলীয় নেতৃত্বের মধ্যে আপনার নানান রকম বিষয় থাকে, ক্ষমতার কেন্দ্র থাকে, গ্রুপিং থাকে। তো সেখানে আপনার প্রধান কেন্দ্রবিন্দু যারা উপরে থাকেন তাদের মধ্যে সেটা আসে। এখন কেউ কারো অনুসারী হন কোনো এলাকায় কিংবা তার বাইরেও, আবার বিরোধী বলয়ের মধ্যেও যেমন দলীয় অনেকগুলো কর্তৃত্ব এবং কমিটি গঠনের যে ব্যাপার ভিতরের ইন্টারনালি থাকে, সেই সব বিষয় কখনো কিন্তু ছোটখাটো কিংবা অন্যান্য বিরোধ মনোনয়ন নিয়েও বলুন, নির্বাচন হয়েছে স্থানীয় সেখানেই শুধু উন্নয়ন করছেন, সেদিকেই ব্যস্ত আছেন না। আপনি তো জানেন যে আমাদের নারীদেরকে আমার এলাকা, আপনি জানেন যে সংরক্ষিত আমরা যারা, আমাকে যেমন ঝিনাইদহ 3 এবং ঝিনাইদহ 4 এলাকা দুটো দেওয়া হয়েছে। আমি তো ওই এলাকার মানুষ নই, কিন্তু আমি মুন্সিগঞ্জ 3, কিন্তু ওই দুটো এরকম আপনার মানে ওই কথাটার উত্তরে বলছি, দল হিসেবে সেটা সবসময় সেভাবে নয়। তবে যেই এলাকার যে কনস্টিটিউয়েন্সির যারা ইলেক্টেড, আমরা যেহেতু সংরক্ষিত সেই কারণে আমরা সারা বাংলাদেশেই আমরা চাইলে আমরা কিন্তু কাজ করতে পারি। এই আসলে জবাবদিহিতার আওতায় আনা নিয়ে আমরা তো আসলে আলোচনাটা করছি, সেই জায়গাটিতে আপনি নিশ্চয়ই জানেন হাসনাত আব্দুল্লাহ আজকে একটি কথা বলেছেন যে সংসদে দাঁড়িয়ে ভোট চোরদের চোখে চোখ রেখে কথা বলতে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলকে। কাকে ভোট চোর? না, কাকে ভোট চোর বলছেন হাসনাত আব্দুল্লাহ? বিএনপিকে উনি যদি ভোট চোর, আমি আপনাকে বলছি যে 4টা টার্ম পরে এই আজকে যেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েছে এই বছরে, সেটাতে উনি কেবলমাত্র এই অভিযোগটা আনলেন, অযাচিত অনাকাঙ্ক্ষিত একটা অভিযোগ। কই বাংলাদেশের বাইরের এবং বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে যারা আছেন একজনও তো বলেনি এখানে ভোট চুরি হয়েছে। আর উনি তো সংসদে আছেন, উনি ভোট চুরি করে আসছেন, তাহলে তো ওনাকে আমি 1 নম্বরে প্রশ্ন করব, উনি কোন ভোট চুরি করে আজকে সংসদে এসে উনি তাহলে কথা বলছেন? উনি কেন বিএনপিকে ভোট চোর বলতে আসবেন? এই জবাবদিহিতার জায়গাটিতে আমি ফিরতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। আলাউদ্দিন মোহাম্মদ, এই যে আসলে আমরা নির্বাচিত হবার আগে এবং পরে কথায় পাল্টে যে দেখি রাজনীতিবিদদের, সেটি নিয়ে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মনি যে কথাটি বলেছেন যে আপনার অর্থাৎ এনসিপির যারা এই মুহূর্তে এমপি নির্বাচিত হয়েছে তারাও তো জনগণের ভোটে নির্বাচিত হলেন, তাহলে কেন তারা বিএনপির নেতাকর্মীদেরকে, বিএনপি যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ করেছেন? আমার মনে হয় এখানে যেই কথাটি বলেছেন এটা সবার জন্য বলেন নাই। কিছু আসনে তো কিছু ডিসক্রিপেন্সি ছিল এবং আমরা দেখেছি যেমন ঢাকার কিছু আসনে, ঢাকার বাইরেও। তো এই বিষয়টা সবার জন্য সত্য বলে উনি বলেছেন বলে আমিও বিশ্বাস করি না। তবে আমার মনে হয় এই নির্বাচন এটা একটা ঐকমত্য নির্বাচন
এই নির্বাচনের প্রতি আমাদের সবার রেসপেক্ট থাকা উচিত। বাংলাদেশে প্রথমবারের মতো রক্তপাত নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ যে গণতান্ত্রিক খরা ছিল, নির্বাচনহীনতা ছিল, সেটা থেকে আমরা একটা স্টেজে চলে এসেছি। তো এখান থেকে কিভাবে মানে নির্বাচনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করে সংস্কার করে কিভাবে আরও ভালোর দিকে যাওয়া যায়, সেটাই আমাদের আপনার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। এবং নির্বাচনের আগে আমরা এইবারে সব বেশ আলোচিত একটা বিষয় দেখেছিলাম যে প্রত্যেকেই জনপ্রতিনিধিরা যারা নির্বাচন করছিলেন তারা বলেছিলেন যে তাদের আসলে চাহিদা খুব কম থাকবে, মানে তারা এর আগে যে গাড়ি নিয়েছেন বা সরকারি ফ্ল্যাট ব্যবহার করেছেন সেগুলো তারা ব্যবহার করবেন না। ঠিক একই সময় আবার আপনারা যাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলেন তাদের নেতাকর্মীদেরকে আমরা ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এমনকি জানালার পর্দাটা পর্যন্ত চাইতে দেখেছি জাতীয় সংসদে দাঁড়িয়ে। সে সময় আপনাদের তরফ থেকে কোনো বক্তব্য কেন আসে নাই? আমার মনে হয় এটা খুব মানে পেটি একটা কাজ, এবং এটা আমার জানা মতে সংসদের আপনার আলাদা কমিটি আছে এই বিষয়গুলোকে দাবি দেওয়ার জন্য। তো এটা সংসদের আপনার এই ফ্লোরে উঠে এই দাবি জানানোতে সংশ্লিষ্ট এমপি সংসদীয় বিধিনিধি সম্পর্কে আপনার কম জানা এবং এটার মাহাত্ম্য সম্পর্কে কম বোঝার একটা ফল। কিন্তু এটাকে এইভাবে ক্রিমিনালাইজ করা আসলে ঠিক হবে না, কারণ আপনি যদি সত্যিকার অর্থে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসেন তাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে সামান্য ভাতা এবং সুযোগ সুবিধা দেওয়া হয়, যদি তার আপনার কনস্টিটিউয়েন্সির কথা চিন্তা করেন, সে যদি সৎভাবে অপারেশনস পরিচালনা করেন, তাহলে কিন্তু এটা আপনার খুব বেশি না। কারণ একটা সংসদ সদস্য তার এলাকায় যাওয়া, আপনার এখানে আসা, ঢাকায় থাকা, আমার যে জায়গাটা মনে হয় যে আমাদের মানে আরও বড় জায়গা, যে ফান্ডামেন্টাল চেঞ্জের যে জায়গায় আমাদের আলোচনাটা, সেই আলোচনায় যাওয়া উচিত। কারণ এটা নিয়ে আপনি বলতে পারবেন বারবার, কিন্তু এটার মাধ্যমে আসলে সেই এমপিরও কোনো ফায়দা হলো না, আমাদের যে সংসদীয় রাজনীতি, এই রাজনীতির আসলে কোনো ডেভেলপমেন্ট হবে না। কারণ উনি যেটা উনি যেটা চেয়েছেন, সরকারি দল এই অভিযোগ করছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো যে মূল পরিবর্তনগুলো দরকার রাষ্ট্রের স্বার্থে সেগুলো না করে শুধুই জুলাই সনদ এবং গণভোটে বিরোধী দল তো পরিবর্তনের মানে কিছুই তার হাতে নেই। সে ভয়েস রেজ করতে পারে, সে চাপ দিতে পারে, পরিবর্তন তো সরকার করবে। আবার এটা 2/3 আপনার সংখ্যাধিক্যের সরকার। তো এই জায়গায় সরকার যদি বলে বিরোধী দল সেটা করছে না, এটা তো আমার মনে হয় যে আমি যেটা করব না এবং সে আমাকে কেন আরও বেশি চাপ দিচ্ছে না, সেজন্য বিরোধী দলকে দায়ী করা। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার যেটা করবে সেটা আপনি কখনোই বিরোধী দলের উপর চাপাতে পারেন না যে তুমি করছো না। আমাদের উচিত হলো যে সবসময় সরকার চেয়ারে যে আছে তাকে চাপে রাখা, চেয়ারের বাইরে যে আছে তাকে আপনার সাপোর্ট দেওয়া, যাতে সে চেয়ারকে ভালোভাবে চেপে ধরতে পারে। নির্বাচনের আগে যখনই আমরা আসলে কোনো মিটিং মিছিল হতে দেখি, সে সময় একটা খুব মানে প্রচলিত একটা স্লোগান আমরা শুনি, ফুলের মতো চরিত্র। মানে এরকম ফুলের মতো চরিত্র কয়েকজন জনপ্রতিনিধি আমরা এখন পেয়েছি, এবং জনপ্রতিনিধি নির্বাচিত হবার পর তাদের চরিত্র ঠিক কতদিন পর্যন্ত ফুলের মতন থাকে? ভাই এটা তো আমি বলতে পারবো না। আর ফুলের মতো পবিত্র সবাই দাবি করে, এটাও ঠিক না। এটা অনেক আগের একটা স্লোগান ছিল, ফুলের মতো পবিত্র। এটা আপনার ওই মাহমুদুল হাসান নামে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাংলাদেশে, এবং উনি ঢাকার মেয়রও ছিলেন। উনি এরশাদের চরিত্র ফুলের মতো পবিত্র এই ধরনের একটা দেয়াল লেখন ওনার আমলে আমরা দেখেছিলাম, এবং উনি বলেছিলেন এটা। সেটাকে এখন অনেকে বলে। একটা জিনিসকে আমি বলি আপনাকে, সেটা হলো কি, যারা এমপি হন, যারা এমপি ইলেকশন করেন, তারা প্রচুর টাকা ব্যয় করেন। বাংলাদেশের ইলেকশন সিস্টেমটাই ফল্টি আসলে। একজন লোক এমপি ইলেকশন করতে যে মানে এই এনসিপির একজন লিডার যে আসিফ মাহমুদ, উনি একবার বলেছিলেন একটা ইয়েতে যে একটা এমপি ইলেকশন করতে 10 কোটি টাকা লাগে। উনি বলেছিলেন, উনি তো নিশ্চয়ই একটা হিসাব নিকাশ করেই বলছিলেন। যদি 10 কোটি টাকা নাও লাগে, ওই 2-3 কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায়। মানে 2-3 কোটি টাকার কমে কেউ এমপি ইলেকশন করতে পারছে, এটা আমার মনে হয় না। বাংলাদেশে কেউ এর চেয়ে কমে ইলেকশন করা সম্ভব আমি মনে করি না। তো এত টাকা খরচ করে এমপি ইলেকশন করে। এমপির বেতন কত? মুন্নিয়াপাত এখানে আছে, এমপির বেতন হলো 55,000 টাকা, যতটুকু আমি জানি। এর সঙ্গে কিছু ভাতা টাতা পায়। তো সব মিলিয়ে আমি দেখছি যে 1.5 লাখ টাকার উপর ওঠে না। এখন 1.5 লাখ টাকা যদি ওনার বেতন হয়, তাহলে আপনার 1 বছর হয় কত? 18 লাখ টাকা। 5 বছরে হবে কত? 90 লাখ টাকা। তো 1 কোটি টাকা তো ওঠে না। উনি যদি এমপি না হইতেন তাহলে অন্য চাকরি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। এমপি তো একটা পার্ট টাইম জব না, পার্ট টাইম জব তো না এমপি একটা ফুল টাইম জব। তাহলে উনি এত কষ্ট করে এমপি হয়েছেন, পরিশ্রম করছেন, এত টাকা খরচ করছেন, কেন করছেন না ভাই? কেন করছেন বলেন? এখন তো গাড়িও পাবে না, গাড়িটা নয় বিক্রি করে কিছু টাকা পাইতো, একটা প্লট পাইতো, প্লটও পাবে না। এটা তো তারা নিবে না বলে বলছি। তার মানে তারা জনগণের সেবা করতে আসছেন। কেন আসছেন বুঝান আপনি? এই এমপি সাহেব কেন আসছেন? তো এইটা আসলে ওয়ান কাইন্ড অফ মানে কি বলবো আপনাকে, ক্ষমতার প্রকাশ,
অর্থের ইনকাম, আয় ইনকাম কিছু আছে, এখানে তদবির বাণিজ্য আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নাই, এমনি এমনি কেউ যায় না। তো যখন এগুলি যখন করে, তো এগুলি কোনো কাজটাই তদবির বাণিজ্য, ক্ষমতা দেখানো, মানে বিভিন্ন জায়গা থেকে সুবিধা আদায় করা, এর কোনোটাই কি নৈতিকভাবে খুব ভালো কাজ বলেন আপনি? তো আমরা যখন এমপিকে এত টাকা খরচ করতে, এবং আমরা যারা ভোটার, আমরা কিন্তু আশা করি এমপি সাহেব আমাকে দিবে কিছু, অন্তত আমাকে চা খাওয়াবে, বিড়ি খাওয়াবে, অমুক করবে। তো আমরা এটা আশা করি কেন? আমাদেরও তো আশা করা ঠিক না। উনি আমার সেবা করবেন বলতে এটা বিশ্বাসও করি। আবার সেবা না পাইলে যদি উনি কিছু টাকা পয়সা ইনকাম করে, তখন আবার আপত্তিও করি। তো এই ধরনের হিপোক্রেসি ভাই আমাদের মধ্যেও আছে, ইলেকশন কমিশনের মধ্যেও আছে, গভর্নমেন্টের মধ্যেও আছে, সবার মধ্যে আছে। আমরা সবাই জানি কি করবে, কিন্তু মুখে বলি উল্টাটা। এই মুখে যে এখন উল্টাটা এটা আপনি বলে কি সেটাকে বলবেন? আসলে সোজা পথে নিয়ে আসতে পারবো কিনা? অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তদবির বাণিজ্য আছে, ক্ষমতার খুব কাছাকাছি থাকাটা আসলে রাজনীতিবিদদের খুবই মূল লক্ষ্য, সেটিকেও আসলে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু সবার আগে তো জনপ্রতিনিধিদের যে জবাবদিহিতার জায়গা, সেটিকে আমাদের নিশ্চিত করতে হবে, করতে পারছি? না, অবশ্যই শুরু তো হয়েছে একটা পরিবর্তনের। আমি তো বলেছি যে একটা বাতাস, যেটা হচ্ছে যে সরকারের যিনি প্রধান আছেন, আপনারা দেখছেন যিনি একজন মাননীয় প্রধানমন্ত্রী, উনি এখন কত টাকার খাবার খান, আর অতীতে কি হয়েছে, কত কোটি টাকা আপনার বছরে। শুধু উনি একা না উদাহরণ না হয়ে না, থাকবেন ওনার নাকি যে ওনার অধীনে কৃচ্ছতা, যতজন আছে সবাই এই না উদাহরণ মেনে চলবে? সেটাই বলছি আমি। হয় কি, ওনার যে পেস, উনি যেইভাবে সব কিছুকে দেখছেন, করছেন, যে কাজগুলো উনি নিজে প্র্যাকটিস করছেন একদম সরকারের ওপরে বসে, সেটাই আমরা এখন যারা সরকার দলীয় যারা আছি, আমরা ওনার পেসে হাঁটতে পারছি কিনা প্রশ্ন হচ্ছে সেটা। কিন্তু তার মানে এটা না যে ক্ষমতা, বাণিজ্য, মনোনয়ন, ওই যে নানান যে বাণিজ্য, সেগুলো এখন ওগুলো আওয়ামী লীগের ওই ইয়ের সাথে চলে গেছে। এখন যেগুলো টুকটাক, এটা আপনারা সবাই আছেন চতুর্থ স্তম্ভ হিসেবে, আমি মনে করি মিডিয়া যারা আছেন, এবং সবচাইতে বড় হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা প্যারালাল দাঁড়িয়ে গেছে গণমাধ্যমের। একটা পান থেকে চুন খসলে আপনাদের কাছে আসবার আগেই ওখানে চলে আসে। কাজেই সেই রকম কোনো গুঞ্জন, সেই রকম কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। আমরা আশাও করি যেন সেটা সেই রকম কিছুই না দেখা যাক। একেবারে খুবই অল্প একটা সময় কাটিয়েছে এই সরকারটা। 26-এর মোটে ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ যেই জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছে, সেখানে সরকার গঠন করবার মাধ্যমে জনগণ যেই গুরুদায়িত্ব দিয়েছে, এখন বিরোধী দলও তো সরকারেরই অংশ। বিরোধী দল খালি বিরোধিতা করলে তো হবে না, তাদেরকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হবে। যেটা আমার ছোট ভাই এখানে বলেছে যে ঢাকার কিছু আসনে ভোটে নাকি ডিসক্রিপেন্সি ছিল। এখন এনসিপির একজন নেতা নাহিদ ইসলাম, আপনি তো জানেন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন থেকে আমাদের একেবারে পর খাওয়া রাজনীতিবিদ কাইয়ুম ভাই যিনি আছেন, ওনার সাথে কন্টেস্ট করে জিতে উনি সংসদে এসছেন। তো আমি জিজ্ঞেস করি যে উনি তাহলে ভোটে জিতেননি, তাহলে ওনাকে জিতিয়ে দেওয়া হয়েছে? অন্তত এই নির্বাচনে চুরি করে যে তার সুযোগ ছিল না। আমি ধন্যবাদ সেটাই বলছি, ফাহিমা নাসরিন এই মুন্নি, কথা মাসুদ কামাল, আলাউদ্দিন মানুষ মোহাম্মদ। খাবে না। আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য জি25 পাত নিবেদিত রাজখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।